প্রথম কোশ্চেন, সমযোজী দ্বিবন্ধনযুক্ত একটি মৌলিক ও যৌগিক অণুর নাম লেখো। আচ্ছা, মৌলিক অণু মানে কি? মৌলিক অণু মানে হচ্ছে যদি অক্সিজেন থাকে তো অক্সিজেনই থাকবে, যদি নাইট্রোজেন থাকে তো নাইট্রোজেনই থাকবে, যদি কার্বন থাকে তাহলে কার্বনই থাকবে, অন্য কেউ থাকবে না, তাকে বলা হয় মৌলিক। আর যৌগিক মানে মনে করো জল H2O, তার মানে হাইড্রোজেনও আছে অক্সিজেনও আছে, এটা হচ্ছে যৌগিক। যৌগিক মানে কি? দুটো মৌল থাকবে, আলাদা আলাদা মৌল একসঙ্গে জোড়া লেগে যাবে, দিয়ে একটা যৌগ গঠন করে। আর মৌলিক অণু মানে, হ্যাঁ, হতেই পারে 5টা অক্সিজেন থাকবে, হতেই পারে 3টে অক্সিজেন থাকবে, হতেই পারে 2টো অক্সিজেন থাকবে, কিন্তু অক্সিজেন তো অক্সিজেনই থাকবে। বোঝা গেল কি বললাম? তাহলে মৌলিক অণু অক্সিজেন, যৌগিক অণু ইথিলিন, এদের মধ্যে ডবল বন্ড থাকে, তার মানে ও ডবল বন্ড ও, এটা হচ্ছে গিয়ে O2। আর C2H2, সি ডবল বন্ড সি এইচ এইচ, এইটা হচ্ছে C2H2। বোঝা গেল কি বললাম? এর লুইস ডট গঠন অবশ্যই দেখে যাবে, খুব ইম্পর্টেন্ট। নেক্সট কোয়েশ্চেন, দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এমন একটি আয়নিক যৌগের নাম ও সংকেত লেখো। খুবই ইম্পর্টেন্ট, তোমরা সবাই জানো সাধারণ লবণ বা NaCl, সোডিয়াম ক্লোরাইড, এটা কিন্তু একটা আয়নীয় যৌগ। কি হয় না, Na সোডিয়ামের কটা থাকে? সোডিয়াম হচ্ছে 11, তার মানে 2,8,1। সোডিয়াম সবসময় চাই যে আমি এই একটা ইলেকট্রন কখন ত্যাগ করে দেবো, দিয়ে আমি 8টা হয়ে যাব। তাহলে সোডিয়ামের মাথায় একটা ইলেকট্রন, আর এইদিকে ক্লোরিনের মাথায় 7টা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। সোডিয়াম কি করে, এই ইলেকট্রনটা ক্লোরিনকে দিয়ে দেয়। যেই ক্লোরিনকে দিয়ে দেবে, সঙ্গে সঙ্গে কি হবে দেখো, যেই ক্লোরিনকে সোডিয়াম একটা ইলেকট্রন দিয়ে দিল, তার মানে সোডিয়াম কিন্তু হয়ে গেল পজিটিভ, ইলেকট্রন ত্যাগ করে দেওয়া মানে হয়ে যায় পজিটিভ, তাহলে Na+। আর ক্লোরিন হয়ে গেল নেগেটিভ, কারণ ক্লোরিন ইলেকট্রন নিয়েছে। আর এদের মধ্যে পজিটিভ নেগেটিভের মধ্যে একটা কুলম্ব আকর্ষণ বল কাজ করে, দিয়ে এরা দুজনা কাছাকাছি থাকে, তাহলে হয়ে যায় NaCl। বোঝা গেল? হয়ে যায় NaCl। এইটা হচ্ছে আয়নীয় যৌগ। কেন আয়নীয় যৌগ? কারণ আয়ন তৈরির মাধ্যমে সৃষ্টি হয়েছে যে যৌগ, তাকেই বলা হয় আয়নীয় যৌগ। তাহলে এই আয়নীয় যৌগে পুরোপুরি ইলেকট্রন দিয়ে দেয়, আর একজন পুরোপুরি ইলেকট্রন নিয়ে নেয়। ঠিক আছে? ক্যাটায়ন তৈরি হয় আর অ্যানায়ন তৈরি হয়, দিয়ে আকর্ষণ বলের প্রভাবে লেগে থাকে, সেই জন্য এটাকে আমরা বলি আয়নীয় যৌগ। ওকে, তো একটা আয়নীয় যৌগের উদাহরণ কি? NaCl। দেখো এক্সট্রা পয়েন্ট দেওয়া আছে, NaCl জলে দ্রবীভূত হয়ে Na+ এবং Cl- আয়ন তৈরি করে। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে জলে দ্রবীভূত হয়ে Na+ এবং Cl- আয়ন তৈরি করে। দেখো, আশা করি ক্লিয়ার। ওকে, বেশ, এবার তাহলে আমরা নেক্সট পেজে যাই। প্রত্যেকটা ইনফরমেশন ভালো করে মনে রাখবে। 3 নাম্বার কোশ্চেন, CO2-র অণুতে কি ধরনের বন্ধন বর্তমান? সমযোজী দ্বিবন্ধন বর্তমান। CO2 এর অণুতে সমযোজী দ্বিবন্ধন বর্তমান, তার মানে কার্বন অক্সিজেন অক্সিজেন। ঠিক আছে? এইটাই হচ্ছে CO2, মনে রাখতে হবে। CO2 একটি সরল রৈখিক অণু। হাইড্রোজেন দ্বারা গঠিত একটি আয়নিক বা তড়িৎযোজী যৌগের নাম লেখো। তো উত্তর হবে সোডিয়াম হাইড্রাইড, NaH। হাইড্রোজেন দ্বারা গঠিত একটি আয়নীয় বা তড়িৎযোজী যৌগ। NaH এ Na+ এবং H- আয়ন থাকে। তোমাকে বলতে পারে যে NaH এ যে আয়ন দুটি থাকে তাদেরকে লেখো, তাহলে একটা হবে Na+ আর একটা হবে H-। ওকে, এবার নেক্সট কোশ্চেন দেখো কি বলছে। সমযোজী ত্রিবন্ধনযুক্ত একটি মৌলিক ও যৌগিক অণুর নাম লেখো। যদি বলে যে সমযোজী ত্রিবন্ধনযুক্ত একটা মৌলিক অণুর নাম, তাহলে হবে N2। তুমি যদি N2 কে ভালো করে দেখো, তাহলে এরকম হবে N ট্রিপল বন্ড N, এইটা হয়ে গেল N2, N ট্রিপল বন্ড N। এবার নেক্সট কোয়েশ্চেন দেখো। আর যৌগিক অণু হচ্ছে অ্যাসিটিলিন। ঠিক আছে? এই অ্যাসিটিলিনের মাঝেও ট্রিপল বন্ড থাকে। কিরকম হয় জানো? অ্যাসিটিলিন সি ট্রিপল বন্ড সি, এই দিকে থাকে এইচ, এই দিকে থাকে এইচ। সমঝা কি নাই সমঝা? বোঝা গেল কি বললাম? তাহলে এইটা হচ্ছে ত্রিবন্ধনযুক্ত যৌগিক অণু, কারণ দেখো কার্বনও আছে হাইড্রোজেনও আছে, সেই জন্য এরা হচ্ছে যৌগিক। আর যদি বলি যে নাইট্রোজেন N2, তাহলে N ট্রিপল বন্ড N, এখানে শুধু নাইট্রোজেনই আছে ভাই। তাহলে এইটা হচ্ছে ত্রিবন্ধনযুক্ত মৌলিক অণু, আর এইটা হচ্ছে ত্রিবন্ধনযুক্ত যৌগিক অণু। ওকে, তারপরে CaO, HCl, NaCl, MgCl2 যৌগগুলির মধ্যে কোনটি সমযোজী যৌগ? দেখ ভাই,
ক্যালসিয়াম অক্সাইড তড়িৎযোজী যৌগ, NaCl তড়িৎযোজী যৌগ, MgCl2 এটাও তড়িৎযোজী যৌগ, একমাত্র সমযোজী যৌগ এখানে HCl। এই কয়েকটার মধ্যে শুধুমাত্র HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড এইটাই হচ্ছে কিন্তু একমাত্র সমযোজী যৌগ। ওকে, একটা কোশ্চেন দেয় যে একটা সমযোজী যৌগের নাম লেখো যার জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে। দেখো, সমযোজী যৌগ তড়িৎ পরিবহন করে না, কিন্তু একমাত্র সমযোজী যৌগ যার জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে সেটা হলো HCl। এটা তোমাদের পরীক্ষায় খুব দেয় যে HCl, দেখো আমি এক্সট্রা ফ্যাক্ট হিসাবে দিয়ে দিয়েছি, HCl গ্যাসীয় অবস্থায় সমযোজী কিন্তু জলে আয়নিত হয়ে যায়। আর জলে আয়নিত হয়ে ও কোন দুটো আয়ন তৈরি করে জানো? একটা হচ্ছে H3O+, যেটাকে বলি আমরা হাইড্রোনিয়াম আয়ন, আর একটা Cl- যেটাকে আমরা বলি ক্লোরিন আয়ন। দেখো ক্লিয়ার কিনা, আশা করি ক্লিয়ার। ওকে, তো এই দুটো আয়ন তখন তড়িৎ পরিবহন করে। ঠিক আছে, এই দুটো আয়ন তখন তড়িৎ পরিবহন করে। আশা করছি ক্লিয়ার। এবার আমি নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন বলছে সমযোজী ত্রিবন্ধন যুক্ত একটি মৌলিক অণুর নাম লেখো। সমযোজী ত্রিবন্ধন যুক্ত এখনই হলো ভাই নাইট্রোজেন। স্যার নাইট্রোজেনের মাঝে ট্রিপল বন্ড থাকে স্যার। ঠিক আছে, মৌলিক অণু, বারবার বলছি মৌলিক অণু, সমযোজী ত্রিবন্ধন যুক্ত মৌলিক অণু। ওকে ওকে, এবার আমি চলে যাব নেক্সট কোশ্চেনে। একটি সমযোজী যৌগের উদাহরণ দাও যার জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে। এক্ষুনি বললাম আর এক্ষুনি চলে এসছে, হাইড্রোজেন ক্লোরাইড। ঠিক আছে, জলে H+ এবং Cl- আয়ন তো উৎপন্ন করেই, তার সঙ্গে হাইড্রোনিয়াম আয়নও উৎপন্ন করে, এটাও মনে রাখবে। ঠিক আছে, তারপরে একটি তরল সমযোজী যৌগের উদাহরণ দাও। বেনজিন তরল সমযোজী যৌগ, C6H6। আবার জল, এটাও তরল সমযোজী যৌগ। বেনজিন আর জল দুটোই উদাহরণ মনে রেখো। ওকে, সমযোজী যৌগের গলনাঙ্ক সাধারণত কম হয়, অল্প তাপ দিলেই গলে যায়, কিন্তু তড়িৎযোজী যৌগের গলনাঙ্ক বেশি হবে। কারণ তড়িৎযোজী যৌগে ওই যে বললাম কুলম্ব ফোর্স দ্বারা ক্যাটায়ন এবং অ্যানায়ন জোড়া লেগে থাকে, তাহলে এই ফোর্সটা না সমযোজীর থেকে অনেক বেশি শক্তিশালী। বোঝা গেল? এই কুলম্ব ফোর্স ভ্যান্ডারওয়ালস ফোর্সের থেকে অনেক বেশি শক্তিশালী, তাই আয়নীয় যৌগের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বেশি হয়। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? CaCl2 যৌগে ক্যাটায়ন ও অ্যানায়ন কোন নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করে? CaCl2 যৌগে, দেখো CaCl2 যৌগে ক্যাটায়ন আর অ্যানায়ন তৈরি হয়, তো তো ওইটা কোন নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করে? একটু বুঝিয়ে দিই জিনিসটা। হ্যাঁ, এইটা হলো CaCl2। যখন এটা ভাঙবে না কি হবে দেখো, Ca2+ প্লাস Cl-, এইটা হবে Ca2+ আর Cl-। আচ্ছা, ক্যালসিয়ামের কথা যদি আমি বলি, তাহলে ক্যালসিয়াম কত হয়? ক্যালসিয়াম তো ভাই 20, দুটো ইলেকট্রন বেরিয়ে পালিয়ে গিয়েছে, তার মানে আছে কত? 18। এইটার এখন 18। আবার দেখো ক্লোরিন, ক্লোরিনের তো 17, একটা ইলেকট্রন ঢুকেছে, তার মানে কত? 18। তাহলে ক্লোরিনেরও 18 হয়ে গেছে, আবার ক্যালসিয়ামেরও কিন্তু 18 হয়ে গেছে। তাহলে এই 18টা কার ইলেকট্রন নাম্বার? ঠিক আছে, 18টা ইলেকট্রন কার? 18টা ইলেকট্রন হচ্ছে আর্গনের। তাহলে এরা আর্গনের মতো আচরণ করে, কারণ আর্গনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2,8,8, 18। তাহলে এরা আর্গনের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করে। বলো ক্লিয়ার কিনা? ঠিক আছে, দাঁড়াও একটু জুম করে দিই, এটা যদি জুম করা যায় তাহলে জুম করে দিচ্ছি। ওকে ওকে, ঠিক আছে। দেখো কত নম্বর কোশ্চেন থেকে শুরু হচ্ছে ভাই? 11 নম্বর। কি বলছে 11 নম্বর কোশ্চেন? বলছে একটি সমযোজী যৌগের, সমযোজী মৌলের উদাহরণ দাও যা সাধারণ অবস্থায় তরল। জল, এটা তো পড়লাম। HF অণু সমযোজী বন্ধন দ্বারা গঠিত, সত্য না মিথ্যা? সত্য, HF অণু সমযোজী বন্ধন দ্বারা গঠিত। বেশ, নেক্সট কোশ্চেন, দুটি পরমাণুর মধ্যে ইলেকট্রন বর্জন ও গ্রহণের মাধ্যমে কোন বন্ধন সৃষ্টি হয়, বা যে বন্ধন সৃষ্টি হয় তাকে কি বলে? যদি ইলেকট্রন পুরোপুরি বর্জন করে দেয়, যদি ইলেকট্রন পুরোপুরি গ্রহণ করে, তাহলে যে বন্ধন সৃষ্টি হবে তার নাম তড়িৎযোজী বন্ধন। আর সমযোজী বন্ধনে ইলেকট্রন ত্যাগ পুরোপুরি করে না, ইলেকট্রন শেয়ার করে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে অধাতু কার্বন সমৃদ্ধ একটি তড়িৎযোজী যৌগের নাম লেখো। অধাতু কার্বন সমৃদ্ধ, তো কি হবে? ক্যালসিয়াম কার্বাইড। ওকে,
ক্যালসিয়াম কার্বাইড। এটা কার্বন সমৃদ্ধ একটা তড়িৎযোজী যৌগ, কারণ কার্বন তো অধাতু, কার্বন তো ধাতু নয়, ওই জন্য বলছে অধাতু কার্বন সমৃদ্ধ। কার্বন তো অধাতুই না, তো কার্বন সমৃদ্ধ একটা তড়িৎযোজী যৌগ হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড। খুব ইম্পর্টেন্ট এটা, হ্যাঁ, খুব আনকমন একটা কোশ্চেন, ঠিক আছে। এটা পরীক্ষায় দিলে ধরে নাও 50% ছেলেটা লিখে আসতে পারবে না। ওকে, ভালো করে দেখে যাবে। তড়িৎযোজী যৌগের মধ্যে কার্বন আছে, এরকম একটা ব্যতিক্রম হচ্ছে গিয়ে ক্যালসিয়াম কার্বাইড। নেক্সট কোশ্চেন, একটি ধাতুর সঙ্গে অধাতুর বিক্রিয়ায় কোন ধরনের বন্ধন সৃষ্টি হয়? দেখো, ধাতুর সঙ্গে অধাতুর বিক্রিয়ায়, যদি ধাতুর সঙ্গে অধাতু বিক্রিয়া করে তাহলে তড়িৎযোজী যৌগ সৃষ্টি হবে বা তড়িৎযোজী বন্ধন। এই যে তোমরা বললে যে NaCl, তো এই সোডিয়ামটা কি? সোডিয়াম তো ভাই ধাতু। আর ক্লোরিন কি? ক্লোরিন হচ্ছে অধাতু। তাহলে ধাতুর সঙ্গে অধাতু তো কি? তড়িৎযোজী না? আচ্ছা, একটা কথা বলো, ক্লোরিন যদি বলে যে কত নম্বরে আছে পর্যায় সারণীর, কি বলবে? পর্যায় সারণীর 17 নং শ্রেণী। ক্লোরিন আছে পর্যায় সারণীর 17 নং শ্রেণীতে। আর সোডিয়াম আছে কত নম্বর শ্রেণীতে? সোডিয়াম আছে পর্যায় সারণীর 1 নং শ্রেণীতে। মনে রাখবে। আমি এখানে আরো একটা জিনিস শিখিয়ে দিচ্ছি, কি করে বুঝবো স্যার ক্লোরিন এখানে 17তে আছে? ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস যদি তুমি দেখো 2,8,7, তো শেষে কত আছে? 7। তাহলে 10 + 7 সমান 17 নং। আর তুমি যদি সোডিয়ামকে ভাঙো তাহলে সোডিয়াম কত হবে? সোডিয়াম দেখো হবে Na 2,8,1, শেষে কত আছে? 1। তাহলে সোডিয়ামের শ্রেণী সংখ্যা হচ্ছে 1। স্যার এখানে আপনি 10 + 7 করলে 17 করলেন, কিন্তু এখানে তো কই স্যার আপনি 10 + 1 করে 11 করলেন না, ডাইরেক্ট 1 নম্বর শ্রেণী কেন বললেন? এটা একটু বুঝিয়ে বলুন। যারা জানো না ভালো করে বুঝে নাও জিনিসটা কি বলছি। মনে রাখবে, যদি শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 1 বা 2 থাকে, কি বললাম? শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 1 বা 2 থাকে। আবার বলো, শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 1 বা 2 থাকে, তাহলে 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 সেইটাই হবে শ্রেণী সংখ্যা। তার মানে এখানে ডাইরেক্ট শ্রেণী সংখ্যা 1 হয়ে যাবে। মনে করো আমি তোমাকে বললাম যে তুমি ম্যাগনেসিয়ামকে বলো তো ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস কত? 2,8,2। তাহলে শেষে কত আছে? 2। তাহলে ম্যাগনেসিয়ামের শ্রেণী সংখ্যা হচ্ছে 2 নম্বর শ্রেণী। শ্রেণী সংখ্যা 2 নম্বর শ্রেণী। কিন্তু যখনই আমি বলছি ক্লোরিনের শ্রেণী সংখ্যা 7, স্যার 7 তো 2 এর থেকে বড়, তাহলে তখনই আমাকে 10 + 7 অর্থাৎ 17 লিখতে হবে। বোঝা গেল কি বললাম? তখনই আমাকে 10 + 7 17 লিখতে হবে। ওকে ওকে, তাহলে শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যাটাই হচ্ছে শ্রেণী সংখ্যা বের করার নিয়ম, মানে সেইটা দেখেই আমরা শ্রেণী সংখ্যা বের করব। আর স্যার পর্যায় সংখ্যা কি করে বের করব সেটা একটু বলে দিলে ভালো হয়। যতগুলো কক্ষপথ তত নম্বর পর্যায়, 3টে কক্ষপথ মানে 3 নম্বর পর্যায়, ব্যাস হিসাব ক্লিয়ার। আশা করি ক্লিয়ার। চলে এসো এবার। কোথায় ছিলাম ভাই? কোথায় ছিলাম? এই তো এখানে। CCl4 কি ধরনের বন্ধন বর্তমান? CCl4 কার্বন টেট্রাক্লোরাইড সমযোজী বন্ধন বর্তমান। সকল পরমাণু তড়িৎগ্রস্ত কণা, সত্য না মিথ্যা? মিথ্যা। পরমাণু তড়িৎগ্রস্ত কণা নয়, পরমাণুতে যতগুলা ইলেকট্রন থাকে ততগুলোই প্রোটন থাকে, ঠিক আছে। ইলেকট্রন বা প্রোটন বেরিয়ে গেলে পরমাণু তড়িৎগ্রস্ত হয়, নইলে কিন্তু পরমাণু তড়িৎগ্রস্ত হয় না। পরমাণু হচ্ছে নিউট্রাল, বুঝতে পেরেছো? এবার দেখো নেক্সট কোয়েশ্চেন, দেখো এখানে দিয়ে দেওয়াই আছে নিরপেক্ষ পরমাণুতে প্রোটন সমান ইলেকট্রন হয়। নেক্সট কি বলছে? একটি সমযোজী যৌগের উদাহরণ দাও যা অষ্টক নিয়মের ব্যতিক্রমী। যা অষ্টক নিয়মের ব্যতিক্রমী। বোরন ট্রাইক্লোরাইড, ঠিক আছে, BCl3। BCl3 এটা অষ্টক নিয়ম মানে না, কারণ বি এর চারপাশে 6টি ইলেকট্রন থাকে, 8টা থাকে না। বোঝা গেল? মনে রাখবে, ইম্পর্টেন্ট। CaCl2 ক্যালসিয়াম ক্লোরাইড এবং CHCl3 এর মধ্যে কোনটি জলে দ্রাব্য? CaCl2 জলে দ্রাব্য। মনে রাখবে, আয়নীয় যৌগগুলো জলে দ্রবীভূত হবে। এই CHCl3 আয়নীয় নয়, CHCl3 হচ্ছে সমযোজী, সেই জন্য CHCl3 জলে গলে না, CaCl2 কিন্তু জলে গুলে যায়। নেক্সট কোয়েশ্চেন, NaCl এবং CHCl3 এর মধ্যে কোনটির স্ফুটনাঙ্ক বেশি? দেখো আমার কথাগুলো যদি একটু খেয়াল করো অ্যান্সার পেরে যাবে। CHCl3 এটা কি? এটা সমযোজী যৌগ, ঠিক আছে।
সমযোজী যৌগের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কম হবে, আয়নীয় যৌগের বেশি হবে। তাহলে এখানে কার বেশি? NaCl এর বেশি, কারণ NaClটা হচ্ছে আয়নীয়। আয়নীয় যৌগের তড়িৎ আকর্ষণ বেশি থাকে, সেই কারণে এই স্ফুটনাঙ্ক বেশি হয়। হিলিয়ামের সম ইলেকট্রনীয় একটি ক্যাটায়নের সংকেত লেখো। মানে হিলিয়ামের যতগুলো ইলেকট্রন আছে এমন একটা ক্যাটায়নের নাম বলো সেখানেও ততগুলো ইলেকট্রন আছে। তাহলে উত্তর হবে Li+ বা লিথিয়াম আয়ন। কেন? দেখো হিলিয়ামের কতগুলো ইলেকট্রন? হিলিয়ামের ইলেকট্রন হচ্ছে দুটো। আর লিথিয়ামকে যদি ভাঙি, লিথিয়ামের দেখো লিথিয়ামের ইলেকট্রন হচ্ছে 2,1 অর্থাৎ 3টে। কিন্তু আমি যখনই বলবো লিথিয়াম প্লাস, তার মানে একটা ইলেকট্রন বেরিয়ে পালিয়ে গিয়েছে, তাহলে দুটো। তাহলে কার মতো? হিলিয়ামের মতো। বলো ক্লিয়ার কিনা? আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, NH3-তে উপস্থিত বন্ধনের প্রকৃতি কিরকম? স্যার NH3-তে স্যার সমযোজী বন্ধন থাকে, এটা আমরা সবাই জানি, তাই না? অ্যামোনিয়া স্যার। দুটি অধাতুর মধ্যে সাধারণত কি ধরনের বন্ধন দেখা যায়? সমযোজী বন্ধন। আর যখনই বলবে ধাতু আর অধাতুর মধ্যে কেমন বন্ধন? আয়নীয় বন্ধন। ধাতু অধাতু আয়নীয়, অধাতু অধাতু সমযোজী। ওকে, সমযোজী বন্ধন কোন মৌলের ক্ষেত্রে দেখা যায়? অধাতু মৌলের ক্ষেত্রে। ঠিক আছে, অষ্টক ব্যতিক্রমী একটি সুস্থিত ক্যাটায়নের উদাহরণ দাও। H+, এটা সুস্থিত ক্যাটায়ন যেটা অষ্টক মানে না, H+। ওকে, নেক্সট, কি করে অষ্টক মানবে ভাই? হাইড্রোজেনের তো একটাই প্রোটন, হাইড্রোজেনের তো একটাই প্রোটন। ঠিক আছে, প্লাস মানে কি? প্লাস মানে সেই সরি একটাই ইলেকট্রন, হাইড্রোজেনের একটাই প্রোটন একটাই ইলেকট্রন। এবার যদি ইলেকট্রনটা বেরিয়ে পালিয়ে যায় তাহলে 8টা থরি হবে। একটা ইলেকট্রন ছিল সেও যদি বেরিয়ে পালায় তাহলে 8টা কি করে হবে? তাহলে অষ্টক মানবে না আবার কি? নেক্সট দেখো, কার্বন হাইড্রোজেনের সাথে কোন বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে মিথেন তৈরি করে? তার মানে ঘুরিয়ে কোশ্চেনটা বলছে বন্ধু CH4 কেমন যৌগ? CH4 একটি সমযোজী যৌগ। কত রকম বন্ধন, মানে কত বন্ধন দেখা যায়? এক বন্ধন দেখা যায়, কারণ CH4 এর গঠন হয় CH তাহলে এখান থেকে হয় CH4। ওকে, তারপরে ক্যালসিয়াম হাইড্রাইড কি যৌগ? ক্যালসিয়াম হাইড্রাইড হচ্ছে তড়িৎযোজী যৌগ, CaH2। ঠিক আছে, নেক্সট, তড়িৎযোজী যৌগ অণুর কোনো অস্তিত্ব নেই তাই আণবিক ওজন প্রযোজ্য নয়, সত্য না মিথ্যা? একদম সত্য। দেখো এই যে আমি কথাটা বলছি তড়িৎযোজী, তড়িৎযোজী যৌগের একটা উদাহরণ কি? আমি যদি সিম্পল উদাহরণ দিই তোমাকে, Na+ আর Cl-, এটা ক্যাটায়ন এটা অ্যানায়ন, এদের মধ্যে আকর্ষণ বল কাজ করছে যার ফলে এরা লেগে থাকছে। ঠিক আছে, দিয়ে NaCl তৈরি করছে। এখানে কিন্তু কোনো বন্ধন সৃষ্টি হচ্ছে না। তাহলে যদি বন্ধন সৃষ্টি না হয় সেখানে অণুর কোনো অস্তিত্ব নেই। আর যদি অণুর অস্তিত্ব না থাকে তাহলে আমি আণবিক ওজন পাবো কোথা থেকে? আণবিক ওজন পাবো না। আণবিক ওজন পেতে গেলে অণু লাগবে, যদি অণু না থাকে তাহলে আণবিক ওজন পাবো না। তাহলে এখানে আণবিক ওজন কথাটা প্রযোজ্য নয়, এখানে সংকেত ওজন কথাটা প্রযোজ্য। নেক্সট কোশ্চেন, জলের অণুতে হাইড্রোজেন ও অক্সিজেনের মধ্যে কোন বন্ধন থাকে? সমযোজী বন্ধন। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট, জল একটা সমযোজী তরল। ঠিক আছে, এক্স ও ওয়াই মৌল দুটির পারমাণবিক সংখ্যা 6 এবং 9, কোনটি অ্যানায়ন গঠন করতে পারে? খুব ভালো কোশ্চেন। দেখো 6কে যদি আমি ভাঙি তাহলে তুমি পাবে 2,4, আর 9 ভাঙলে 2,7,2,7। ওকে, আচ্ছা দেখো ভাই, খুব ভালো করে দেখবে, সবাই চাই শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন পূর্ণ করতে, ম্যাক্সিমাম সবাই চাই। ওকে, তো এ যদি 8টা ইলেকট্রন পূর্ণ করতে চাই তাহলে একে 4টে আরো নিতে হবে। আর একে কটা নিতে হবে? একটা নিলেই হবে। তাহলে কে তাড়াতাড়ি অ্যানায়ন গঠন করতে পারবে? নিশ্চয়ই এ তাড়াতাড়ি অ্যানায়ন গঠন করতে পারবে, কারণ এর একটা চাই। তাহলে কি হবে? ওয়াই, কারণ ইলেকট্রন বিন্যাস 2,7। একটি যৌগের সংকেত লেখো যা গ্যাসীয় অবস্থায় সমযোজী কিন্তু তরল অবস্থায় তড়িৎযোজী। বারবার দেখো কোশ্চেনগুলো আসছে, তার মানে এগুলো খুবই ইম্পর্টেন্ট। HCl গ্যাসীয় অবস্থায় সমযোজী কিন্তু গলিত, যখন জলে গুলে দেবো তখন সেটা হয়ে যাবে তড়িৎযোজী। মিথেনে কয়টি সমযোজী বন্ধন আছে? মিথেনে সমযোজী বন্ধন আছে 4টি, এটা 4, হ্যাঁ 4টি। কারণ তোমাকে তো বলেই দিলাম CH কার্বনের 4টে হাতে 4টে হাইড্রোজেনকে ধরে আছে। আয়নীয় যৌগের ক্ষেত্রে আণবিক ভরের পরিবর্তে কোন শব্দ ব্যবহার করা হয়? সংকেত ভর। ঠিক আছে, পারমাণবিক সংখ্যা 17 এর সাথে সোডিয়াম কি ধরনের যৌগ গঠন করবে? পারমাণবিক সংখ্যা 17 কে, কোশ্চেনটা কেমন ঘুরিয়েছে দেখো, জাস্ট কিছুই না, একদম ইজি, শুধুমাত্র কোশ্চেন পড়ে বুঝতে হবে কি বলতে চাইছে। পারমাণবিক সংখ্যা 17 মানে ও বলতে চাইছে ক্লোরিনের কথা।
তাহলে ক্লোরিন সোডিয়ামের সঙ্গে যদি যুক্ত হয় তাহলে তড়িৎযোজী যৌগ গঠন করবে না, NaCl। NaCl কি? NaCl তড়িৎযোজী। সেই জন্য বলি আমি সবাইকে যে অবশ্যই 20 পর্যন্ত এলিমেন্ট সবাই মনে রাখবে, যে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, এইটা যদি কেউ মুখস্থ করতে পারে 20 পর্যন্ত, তাহলে তার কাছে কিছু কোশ্চেন এমনিই সলভ হয়ে যাবে। ঠিক আছে, দেখো N2 অণুর মধ্যে কয়টি ইলেকট্রন জোড় আছে? 2টি নিঃসঙ্গ জোড় ও 3টি বন্ধন জোড় আছে N2 মধ্যে। আচ্ছা, আমি তোমাদেরকে N2 গঠনটা একটু দেখিয়ে দিই। দেখো N2 গঠনটা একটুখানি দেখিয়ে দিই কি হবে। দেখো খুব ভালো করে বুঝবে, নাইট্রোজেনের ইলেকট্রন হচ্ছে 7টা, ঠিক আছে, তার মানে 2,5। ও বেটা চাই আমার শেষ কক্ষপথে কটা হোক? 8টা হোক। অবশ্যই চাই যে আমার শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন হোক। বেশ ভালো কথা, 2,5। তাহলে এখানে একটা নাইট্রোজেন দিলাম, এখানে একটা নাইট্রোজেন দিলাম। বেশ, তাহলে নাইট্রোজেনের 5 যদি হয় শেষে, তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা, 1টা 2টো 3টে 4টে 5টা। তাহলে এই দেখো, আবার এই দেখো, দেখো 8টা করে হয়ে গেছে দুজনারই। তাহলে দুজনারই 8টা করে ইলেকট্রন হয়ে গিয়েছে। তাহলে তাই যদি হয়, তাহলে আমি এখানে কি লিখতে পারি? N ট্রিপল বন্ড N, তাহলে হয়ে গেল N2। ঠিক আছে, বোঝা গেল কি বললাম? স্যার ট্রিপল বন্ড কেন? 2টো ইলেকট্রনে 1টা বন্ড, তাহলে 6টা ইলেকট্রনে কটা বন্ড? 3টে বন্ড, ব্যাস হয়ে গেল। নাইট্রোজেন বলল দেখো ভাই আমার কাছে 5টা আছে, আর একটা নাইট্রোজেনকে বলল যে আমাদের শেষ কক্ষপথে 5টা আছে। তখন এই নাইট্রোজেনকে বলল যে চলো আমার 3টে ইলেকট্রন তোমাকে দিচ্ছি, তোমার 3টে ইলেকট্রন আমাকে দাও। তাহলে আমরা এই 3টে 6টা ইলেকট্রন দুজনাই ব্যবহার করি। তাহলে ভাই তোমারও 8টা হয়ে গেল, আমারও 8টা হয়ে গেল, নো প্রবলেম। তাহলে আমরা নিজেদের মধ্যে ত্রিবন্ধন গঠন করলাম, দিয়ে N2 আকারে থেকে গেলাম। খুব ভালো কথা, খুব সুন্দর। রাসায়নিক বন্ধন তৈরির সময় লিথিয়াম কোন নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন কাঠামো লাভ করে? রাসায়নিক বন্ধন তৈরির সময় লিথিয়াম কোন নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করে? কি করে, কি না করে, দেখো বলো, বুঝতে হবে বন্ধু। দেখো লিথিয়াম কি গঠন করে? লিথিয়াম স্যার লিথিয়াম প্লাস গঠন করে, ক্যাটায়ন গঠন করে। স্যার লিথিয়াম তো আমরা জানি 2,1। লিথিয়াম প্লাস মানে স্যার কি শুধুমাত্র 2টো? এই কোশ্চেনটাই কিছুক্ষণ আগে করালাম। তাহলে স্যার এই একটা ইলেকট্রন বেরিয়ে পালিয়ে যাবে যখন লিথিয়াম প্লাস তৈরি হবে। তাহলে শেষে কটা ইলেকট্রন থাকলো? 2টো। এই 2টো ইলেকট্রন কার? হিলিয়ামের। তাহলে উত্তর হয়ে গেল হিলিয়াম। কিচ্ছু নেই, HCl সমযোজী হয়ে গেছে। O2 অণুর ক্ষেত্রে সম্পূর্ণ লুইস ডট গঠন সম্ভব নয়। সত্য না মিথ্যা? মিথ্যা। হাইড্রোজেন দ্বারা গঠিত একটি সমযোজী যৌগের নাম লেখো। জল, এটাও হয়েছে বহুবার। ঠিক আছে, আচ্ছা কার্বোরান্ডাম কি? সিলিকন কার্বাইড একটি সমযোজী যৌগ। ঠিক আছে, একে বলা হয় কার্বোরান্ডাম। কার্বোরান্ডাম কাকে বলে তোমাকে দিতে পারে, সিলিকন কার্বাইডকে বলা হয় কার্বোরান্ডাম। এটা একটা সমযোজী যৌগ, এটা খুব কঠিন পদার্থ। ঠিক আছে, সিলিকন কার্বাইড। তোমাকে এটাও বলতে পারে না ঠিক আছে, ওটা তো হয়ে গেছে। ওকে, একটি তড়িৎযোজী ও একটি সমযোজী যৌগের উদাহরণ দাও যা অষ্টক নিয়মের ব্যতিক্রমী। খুব ভালো করে মনে রাখবে, তুমি বলতে পারো LiH, যেটা তড়িৎযোজী কিন্তু অষ্টক নিয়ম মানে না। কেন অষ্টক নিয়ম মানে না? LiH এ কি তৈরি হয়? Li প্লাস তৈরি হয়। তো Li প্লাস যখন তৈরি হয় শেষ কক্ষপথে কটা থাকে? 2টো, একটু আগেই বলে দিলাম। তাহলে 8টা থাকছে কি? 8টা তো থাকছে না, না 2টো থাকছে। তাহলে অষ্টক নিয়ম কি করে মানছে ভাই? অষ্টক নিয়ম তো মানছে না, তাহলে অষ্টক নিয়ম মানে না। তাহলে একটা তড়িৎযোজী যৌগ যে অষ্টক নিয়ম মানে না, সেটা হচ্ছে LiH, মনে রাখবে। আর সমযোজী, সমযোজী হচ্ছে BCl3। ঠিক আছে, BCl3 এটাও কিন্তু অষ্টক নিয়ম মানে না। ক্লোরিন অণুতে সমযোজী বন্ধনের সংখ্যা কয়টি? ক্লোরিন অণুতে সমযোজী বন্ধনের সংখ্যা হচ্ছে, হ্যাঁ, ও না ঠিক আছে, একটা, একদম ঠিক আছে, একটা। ক্লোরিন অণুতে সমযোজী বন্ধনের সংখ্যা একটা। কি করে স্যার, কি করে? দেখো ভাই, ক্লোরিনের কত? ক্লোরিনের 17। ঠিক আছে, তার মানে যদি ভাঙি 2,8,7, তাহলে ক্লোরিন, ঠিক আছে, 1 2 3 4 5 6 7। আবার একটা ক্লোরিন, 1 2 3 4, হ্যাঁ, 5 6 7। ঠিক আছে, এই ক্লোরিন বলল বন্ধু তুমি আমার একটা ইলেকট্রন ব্যবহার করো, এ বলল তুমিও আমার একটা ইলেকট্রন ব্যবহার করো। তাহলে দুজনারই শেষ কক্ষপথে 8টা করে ইলেকট্রন হয়ে গেল, কাজ মিটে গেল। তাহলে এরা তৈরি করে দিল Cl, সিঙ্গেল বন্ড Cl, তাহলে হয়ে গেল Cl2। দেখো এই জায়গাটায় যদি 2টো ইলেকট্রন থাকে,
তাহলে কটা বন্ধন? একটা বন্ধন, দুটো ইলেকট্রনে একটা বন্ড। যদি ছটা থাকে তাহলে তিনটে বন্ড, যদি চারটে থাকে তাহলে দুটো বন্ড, ব্যাস হয়ে গেল। আবার কি সিএল সিঙ্গেল বন্ড সিএল, তাহলে হয়ে গেল Cl2। এটা আমি এমনি অ্যারো দিয়েছি, হ্যাঁ, এটা যেন কিছু মনে করো না। ওকে, নেক্সট কোশ্চেন ভাই, সমযোজী ও তড়িৎযোজী যৌগের মধ্যে কোনটিতে সমাবয়বতা দেখা যায়? সমযোজী যৌগে সমাবয়বতা দেখা যায়, এই ব্যাপারটা কি স্যার? সংকেতটা বাইরে থেকে দেখে মনে হবে একই, কিন্তু ভেতরের স্ট্রাকচারটা আলাদা। এই ধরনের জিনিসকে বলা হয় সমাবয়বতা। এটা আরো ডিটেলসে পড়বে ক্লাস 10-এর একদম লাস্ট চ্যাপ্টারে। বোঝা গেল কি বললাম? ক্লাস 10-এর একদম লাস্ট চ্যাপ্টারে তোমরা এটা আরো ডিটেলসে পড়বে, ঠিক আছে? ওকে, মানে ব্যাপারটা এরকম, ধরে নাও তোমরা দুজন খুব বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে? দুজন বন্ধু, সবসময় একসঙ্গে স্কুল যাও, একসঙ্গে টিউশন যাও, ঠিক আছে? এবার তোমরা যেহেতু সবসময় একসাথে থাকো, বাইরের লোক তোমাদেরকে দেখে মনে করছে যে বাহ, এরা তো খুব ভালো, এরা দুজনাই তাহলে হয়তো একই রকম। কিন্তু দেখা গেল যে একজন খুব হিংসুটে আর একজন খুবই দয়ালু, ঠিক আছে? কিন্তু যেহেতু তোমরা একসাথে থাকো, সবসময় একসঙ্গে ঘোরো, বাইরের লোক কিন্তু সেটা জানে না। বাইরের লোক মনে করে এরা দুজনা বেস্ট ফ্রেন্ড, তাহলে ভাই এরা মনে হয় নিশ্চয়ই, হ্যাঁ, একই রকম। হ্যাঁ, এরও যেমন ক্যারেক্টার ওরও তেমন ক্যারেক্টার, এরও যেমন নেচার ওরও তেমন নেচার। কিন্তু দেখা যাচ্ছে যে না, একজন খুব হিংসুটে আর একজন খুব দয়ালু, ঠিক আছে? তাহলে এটা কিন্তু বাইরের লোক বুঝতে পারছে না, এটা তোমরা জানো। বোঝা গেল? তেমনি সমবয়বতাও তাই। সমবয়বতাও তাই, বাইরে থেকে দেখতে মনে হবে যে বাহ, সংকেত দুটো তো একই রকম, এরও 5টা কার্বন, ওরও 5টা কার্বন, এরও 4টে হাইড্রোজেন, ওরও 4টে হাইড্রোজেন, কিন্তু ভাই এটা তো এমনি এমনি হচ্ছে না। দেখা যাচ্ছে যখন আমি স্ট্রাকচারটা দেখছি, দেখছি দুটো জিনিসই পুরো আলাদা। ওটাই হচ্ছে সমাবয়বতা। ওটা তড়িৎযোজী যৌগ দেখায় না, ওটা দেখায় সমযোজী যৌগ। সমযোজী ত্রিবন্ধন যুক্ত একটি যৌগিক অণুর উদাহরণ। N2 হবে না, এটা হবে, এটা মৌলিক অণু, হ্যাঁ, এটা যৌগিক নয়, এটা মৌলিক। আর যদি বলে যৌগিক তাহলে হবে C2H2, ঠিক আছে? এটা মৌলিক আর এটা যৌগিক। আচ্ছা, O2 অণুর গঠনে একটি দ্বিবন্ধন থাকে, সত্য না মিথ্যা? সত্য, ঠিক আছে? O2-তে একটা দ্বিবন্ধন থাকে, তার মানে O ডবল বন্ড O। নেক্সট কোয়েশ্চেন দেখো। আচ্ছা, যদি O2-র দ্বিবন্ধন ওটা লুইস ডট গঠন আঁকতে বলে, পারবে? দেখিয়ে দিই একবার। দেখো, অক্সিজেন কটা বলো? অক্সিজেন জেনারেলি 8টা, তাহলে 2,6। তাহলে অক্সিজেন, অক্সিজেন 6টা, তাহলে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, দেখো 8টা হলো, এই দেখো 8টা হলো। ক্লিয়ার? তাহলে ও ডবল বন্ড ও, তাহলে হয়ে গেল O2। ও ডবল বন্ড ও তাহলে হয়ে গেল O2। ওকে, কোন রাসায়নিক বন্ধনের নির্দিষ্ট অভিমুখ আছে? সমযোজী বন্ধনের নির্দিষ্ট অভিমুখ আছে, তাই সমযোজী যৌগের নির্দিষ্ট জ্যামিতি থাকে। ক্লোরিনের ব্যাসার্ধ Cl মাইনাসের আয়নীয় ব্যাসার্ধ অপেক্ষা বড় না ছোট? বাহ, ভালো কোশ্চেন। দেখো, বুঝতে হবে একটা জিনিস, যদি আমি বলি যে ক্লোরিন, তাহলে কটা ইলেকট্রন? 2,8,7। আর যখনই আমি বলবো যে Cl মাইনাস, তখন তুমি কি বলবে? তখন বলবে স্যার 2,8,8 বলবে তো। তাহলে যেহেতু এখানে ইলেকট্রন বেশি আছে, তাহলে সেই জন্য এখানে ব্যাসার্ধও বেশি আছে। তাহলে ক্লোরিন মাইনাস আয়নের ব্যাসার্ধ বেশি আর ক্লোরিনের ব্যাসার্ধ কম। তাহলে এখানে উত্তরটা কি হবে? Cl এর ব্যাসার্ধ, মানে ক্লোরিনের ব্যাসার্ধ, ক্লোরিন মাইনাস আয়নের ব্যাসার্ধ অপেক্ষা কম, ঠিক আছে? কারণ Cl এর কম আর Cl মাইনাসের বেশি। ওকে, পরের কোশ্চেন দেখো। NH3 অণুতে কয়টি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে? একটা, একটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে। ব্যাপারটা বুঝলাম না স্যার, বুঝিয়ে বলুন। অবশ্যই বলছি, NH3 বুঝতে হবে। দেখো, নাইট্রোজেনের কটা? নাইট্রোজেন হচ্ছে 2,5, তার মানে 5টা। ওকে, একটা, দুটো, ঠিক আছে, তিনটে, চারটে, 5টা। হাইড্রোজেনের একটা, এখানে হাইড্রোজেনের একটা, এখানে হাইড্রোজেনের একটা। এই হাইড্রোজেন বললো দেখো বন্ধু, আমি আমার ইলেকট্রনটা তোমাকে দিচ্ছি, তুমিও একটা ইলেকট্রন আমাকে দাও, তাহলে আমি হয়ে যাব হিলিয়ামের মতো, আর তুমিও তোমার শেষ কক্ষপথে 8টা পূরণ করে ফেলতে পারবে। তোমার 8টা চাই তো, আমরা 8টা করে দিচ্ছি, 3জন মিলে আছে,
ঠিক আছে, তিনজন মিলে আমরা হাইড্রোজেন 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 আছি, তাহলে এই তিনজন মিলে আমরা একটা করে ইলেকট্রন তোমাকে দেবো। তোমার 3টে ইলেকট্রন ঘাটতি আছে, তুমি 3টে ইলেকট্রন নিয়ে নাও, তুমি 8টা হয়ে যাও, আমাদেরকেও একটা করে ইলেকট্রন দাও, আমরাও হিলিয়ামের মতো হয়ে যাই, কাজ মিটে গেল। ওকে, তাহলে কি হবে, এই দেখো এরা শেয়ার করে নিল ইলেকট্রনগুলো, আর নাইট্রোজেন সবাইকে নিয়ে নিল এখান থেকে। বলো ক্লিয়ার? তাহলে দেখো এ বন্ড গঠন করলো, এও বন্ড গঠন করলো, এও বন্ড গঠন করলো, কিন্তু এই দুটো ইলেকট্রন একা পড়ে আছে। তাহলে সেইটাই জানতে চাইছে যে কতগুলো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকবে। তো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকবে একটা। এগুলো খাতায় লিখে নেবে, হ্যাঁ, মানে যখন এইগুলো আমি আঁকছি না, তোমরা একবার খাতায় প্র্যাকটিস করবে, তাহলে আর ভুলবে না, বুঝতে পেরেছো? নেক্সট কোয়েশ্চেন। ও আর নেই। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ক্লাস। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আমি এই কদিন পুরো সাজেস্টিভ কোশ্চেন তোমাদেরকে সলভ করিয়ে দেবো, ক্লাসগুলো দেখো, আই থিঙ্ক কোনো প্রবলেম হবে না, বড় কোশ্চেনও নিয়ে আসবো, কোনো চাপের কিছু নেই। ওকে, তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।